হিমালয়ের কোল ঘেঁষে থাকা এক শান্তিপূর্ণ ছোট্ট দেশ হচ্ছে ভুটান। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের এই দেশটির সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। পৃথিবীর মধ্যে ভুটানই একমাত্র দেশ যেখানে মুসলমানদের জন্য কোনো মসজিদ নেই। দেশটিতে মসজিদ নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি মুসলিমদের প্রকাশ্য নামাজ আদায় করাও দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ। এত বাধা থাকা সত্ত্বেও ভুটানে দ্রুত হারে বাড়ছে ইসলাম গ্রহণকারী মুসলিমদের সংখ্যা। ভুটানে প্রকাশ্য ইসলাম প্রচার নিষিদ্ধ হলেও দেশটিতে গোপনে গোপনে চলছে কালেমা পাঠ। ভুটানের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমন অনেক নারী আছেন যারা চুপিসারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কেউ কেউ হিজাব পরাও শুরু করেছেন। বিশেষজ্ঞদের মতে বিগত 10 বছরে অন্তত 4000 ভুটানি নারী পুরুষ নীরবে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের এই হারই প্রমাণ করে যে ভুটানের মানুষজনের কাছে ইসলাম ধর্ম কতটা জনপ্রিয়। তবে ধর্মপ্রচারে ভুটান সরকারের নিষেধাজ্ঞার কারণে ইসলামী দাওয়াত পরিপূর্ণভাবে প্রচার করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ভুটানে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা প্রায় 15 থেকে 16,000। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে 2040 সালের মধ্যে ভুটানের মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে। বন্ধুরা, দেশ বিদেশ বিডির আজকের আয়োজনে আপনি জানতে পারবেন ভুটান এবং ভুটানে ইসলামের বিস্তার সম্পর্কে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাংলাদেশে বসে ভুটানের নাম জানেন না এমন লোক খুব কমই আছেন, কারণ 1971 সালে বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। ভুটানের জনসংখ্যা প্রায় 8 লাখ। সার্কভুক্ত দেশ হওয়ার কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভুটান ভ্রমণে ভিসার প্রয়োজন হয় না। ভুটানের পার্বত্য ভূপ্রাকৃতি সুইজারল্যান্ডের মতো বলে দেশটিকে অনেক সময়ে এশিয়ার সুইজারল্যান্ড নামেও ডাকা হয়ে থাকে। দেশটির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 47 জন। ভুটানের বাসিন্দারা মূলত বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। 7ম শতাব্দীতে বৌদ্ধরা প্রথম ভুটানে আসে। ভুটান ও নেপাল একে অপরের প্রতিবেশী হলেও ভুটানের সঙ্গে নেপালের সম্পর্ক মোটেও ভালো নয়। ঐতিহাসিক কাল থেকে নেপালি ও ভুটানিজদের মধ্যে সংঘর্ষ ছিল। সর্বশেষ 1990 সালের দিকে তিব্বতীয় সংস্কৃতির সংখ্যাগরিষ্ঠ ভুটানিদের সঙ্গে সেদেশের সংখ্যালঘু নেপালিদের সংঘর্ষ ঘটে। এরপরই ভুটানের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু নেপালি ভাষী মানুষদের ওপর দমনপীড়ন শুরু করে, যার ফলে প্রায় 1,07,000 নেপালি ভুটান থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে নেপালের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়। পরবর্তীতে এই বিপুল সংখ্যক নেপালি ভাষী শরণার্থীর নাগরিকত্ব অস্বীকার করে ভুটান সরকার, যার ফলে নেপালের সঙ্গে ভুটানের সম্পর্ক মারাত্মকভাবে অবনীত হয়। তবে বর্তমানে দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে উন্নত হচ্ছে। ভুটানের মোট আয়তনের 72% বনভূমি রয়েছে। ভুটানবাসী প্রচুর গাছ লাগাতে পছন্দ করে। দেশটির রাজা রানীর প্রথম সন্তানের জন্মদিন পালন করা হয় 1,08,000 গাছ লাগিয়ে। গাছ তাদের কাছে দীর্ঘজীবন, সৌন্দর্য এবং সহমর্মিতার প্রতীক। 2015 সালে মাত্র 1 ঘন্টায় 50,000 গাছের চারা লাগিয়ে ভুটান গিনেস রেকর্ড বুকে স্থান করে নেয়। ভুটানের অধিকাংশ মানুষের পেশা কৃষিকাজ হলেও তারা ফসলাদিতে কোনো প্রকার সার, কীটনাশক কিংবা রাসায়নিক পদার্থ ব্যবহার করেন না, তাই ভুটানে শতভাগ বিশুদ্ধ খাবার মেলে। ভুটানে নারীদেরই ঘর কিংবা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে দেখা যায়। ভুটানিজরা নারী স্বাধীনতায় বিশ্বাসী। এর পেছনে তাদের যুক্তি হলো তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক মুক্তির জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য। ভুটানের রীতি হলো বিয়ের পর পুরুষরা যায় শ্বশুরবাড়ি। সাধারণত নারীরা বিয়ে করে স্বামীকে ঘরে তুলে আনে। শুধু তাই নয়, অভিভাবকের সম্পত্তির সম্পূর্ণ ভাগ কন্যা সন্তানেরাই পেয়ে থাকেন। এ কারণে ভুটানে নারীদেরই রাজত্ব চলে। শান্তিপূর্ণ এই দেশটি বহির্বিশ্ব থেকে অন্যদের তুলনায় যোগাযোগ বিচ্ছিন্নই বলা চলে। নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের লালনে ভুটানের মানুষ বহির্বিশ্ব থেকে নিজেদের আলাদা করে রাখতেই পছন্দ করে। 1999 সালে প্রথম দেশটিতে ইন্টারনেট ও টেলিভিশনের অনুমতি দেওয়া হয়। 1970-এর দশকে দেশটিতে প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। ভুটান শুধুমাত্র 3টি বন্ধুপ্রতিম দেশকে তাদের দেশে দূতাবাস স্থাপনের অনুমতি প্রদান করেছে: বাংলাদেশ, ভারত এবং কুয়েত। বিচ্ছিন্ন মনোভাব থাকলেও কিছু আন্তর্জাতিক ইস্যুতে তারা যথেষ্ট এগিয়ে। যেমন 1999 সাল থেকে ভুটানে পলিথিন নিষিদ্ধ করা হয়। তাছাড়া তামাক সেখানে পুরোপুরি অবৈধ। দারুণ সুন্দর পর্যটন অঞ্চল এবং মনোমুগ্ধকর সংস্কৃতিতে পূর্ণ দেশটিতে এখন পর্যন্ত ঘুরতে যাওয়া খুব সহজ কাজ নয়।
এর পেছনে রয়েছে দেশটির রক্ষণশীল মনোভাব। দক্ষিণ এশিয়ার, বিশেষ করে বাংলাদেশ, মালদ্বীপ আর ভারতের মানুষ ব্যতীত দেশটিতে অন্য দেশের ভ্রমণ পিপাসুদের প্রবেশের ক্ষেত্রে নানা ধরনের কঠোর নিয়ম কানুন চালু রয়েছে। সার্কভুক্ত দেশ ব্যতীত অন্য বিদেশি দেশের নাগরিকদের ভুটান ভ্রমণ করার জন্য অতিরিক্ত 25 থেকে 27,000 টাকা ফি গুনতে হয়, মূলত নিজস্ব সংস্কৃতি ও সৌন্দর্য ধরে রাখতে এবং বাইরের মানুষের প্রবেশ ব্যাপক হারে বন্ধ করতে ভুটান সরকার এ ব্যবস্থা নিয়েছে। ভুটানে জীবনযাপনের মান বিচার করা হয় গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্সের মাধ্যমে। দেশটির সরকার জনগণের বস্তুগত এবং মানসিক শান্তির কথা বলেন। ভুটানের মানুষের সুখের পরিমাপের বিষয়টি পর্যবেক্ষণ করা হয় দেশটির গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস সেন্টার থেকে। অধিকাংশ ভুটানবাসী তার জীবন নিয়ে সুখী। ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাশ করেন। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেন। তার সময়কালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ক্ষেত্রে চমৎকার উন্নতি হয়েছে। সারা বিশ্বের প্রতিটি দেশে মুসলিমদের জন্য মসজিদ স্থাপনের অনুমতি থাকলেও ভুটানে মুসলিমদের জন্য মসজিদ নির্মাণের কোনো অনুমতি নেই। এমনকি ইসরায়েলের মতো দেশেও মুসলিমদের জন্য একাধিক মসজিদ আছে। মসজিদ নির্মাণের অনুমতি না থাকায় ভুটানের মুসলিমরা গ্যারেজ ও বড় কোনো দোকানের শাটার ফেলে জুমার নামাজ আদায় করেন। সেখানে প্রকাশ্যে জমায়েত হয়ে নামাজ আদায়েরও অনুমতি নেই। ভুটান সরকারের ধারণা, ভুটানে মসজিদ নির্মাণের সুযোগ দিলে তা ইসলামিক সেন্টারে পরিণত হবে এবং তা ভুটানিদের মাঝে ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখবে। এই ভয়ে ভুটান সরকার সেখানে মসজিদ নির্মাণের অনুমতি দেয় না। তবে দিন দিন মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদ নির্মাণের দাবিটি জোরালো হচ্ছে। মসজিদ নির্মাণে বাধা থাকলেও ভুটানে অগণিত মন্দির ও খ্রিস্টানদের জন্য ভুটানের রাজধানী থিম্পুতেই শুধু 9টি চার্চ রয়েছে। অসংখ্য ভুটানিজ নারী ভারত থেকে আগত মুসলমানদের বিয়ে করার মাধ্যমে ধর্মান্তরিত হয়ে মুসলিম হচ্ছেন। বর্তমানে ভুটানে ভারতের আসাম ও বিহার থেকে আসা উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান রয়েছেন। ভুটানে অবস্থানরত ভারতীয় মুসলমানেরা এখন তাকিয়ে বাংলাদেশ দূতাবাসের দিকে। বাংলাদেশ দূতাবাসের পক্ষ হতে যদি একটি মসজিদ বানায় তাহলে স্থানীয় ভুটানিজ মুসলিম ও ভারতীয় মুসলিমদের নামাজের একটি জায়গা হবে, এই আশায় তার প্রতীক্ষার প্রহর গুনছেন। তবে আশার কথা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভুটান সফর উপলক্ষে ভুটানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হতে পারে। মূলত দুই দেশের মধ্যে বন্ধুত্বের নিদর্শন এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতেই ভুটান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এটি বাস্তবায়িত হলে ভুটানের ইতিহাসে এটিই হবে প্রথম মসজিদ নির্মাণের ঘটনা। তাছাড়াও ভুটানের সঙ্গে বাংলাদেশের একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়েও আলোচনা দ্রুত এগিয়ে চলছে। এই চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশি পণ্য ভুটানের বাজারে কোনো ধরনের শুল্ক ছাড়াই প্রবেশ করতে পারবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, ভুটানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করা উচিত বলে মনে করেন কি? আপনার মূল্যবান মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।